সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আমাদের ক্লাস হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে। 4:05 বাজে, আজকে একটু লেট হয়ে গেছে, কিন্তু উপস্থিতি কম, 19 জন মাত্র। আর একটু উপস্থিতি পারলে আমরা ক্লাস শুরু করব। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। তাকি জাকুয়ান লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই লিখছে অল ইজ ওকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ক্লাস এখন শুরু করে দেব। জিনিয়া হোসেন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ক্লাস শুরু করে দেই। প্রথমে লিখে ফেলি, যেটা আজকে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে ক্লাস হবে। উইলিয়াম শেক্সপিয়ারের বাংলা ব্যাকরণ অনুসারে বাংলা যে নামটা, এটা একটু দেখে নাও, অনেকে এই নামটা ভুল করে। বাংলা ব্যাকরণ বইয়ে নামটা বাংলা প্রমিত বানানে এভাবে দেওয়া আছে। এটা বর্ণ বিশ্লেষ করা যায় না, মানে সংযুক্ত করা যাবে না, এইভাবে দেয়া আছে। আচ্ছা, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের আজকে শুধু ট্র্যাজেডি কোনগুলো, কমেডি কোনগুলো আর সনেট নিয়ে কথা বলবো। কালকে আমরা গল্পগুলো পড়বো, যেগুলোর ভিতরে কি কি গল্প আছে, চরিত্রগুলো যেগুলো পরীক্ষায় আসে, কালকে আমরা সেগুলো পড়বো। আজকে প্রাথমিক ধারণায় অনেক সময় লাগবে দেখে আমি এই ক্লাসটাকে ভেঙে ফেলছি। ভেঙে ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করেছি। কালকে আমরা একটা পার্ট পড়বো ট্র্যাজেডির অংশটা, পরে পড়বো কমেডির অংশটা, আর আজকে শুধু বিস্তারিত অংশটুকু, যেটা হচ্ছে সুপারফিশিয়াল। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম নিয়ে এখানে কেউ বলছে 23 এপ্রিল, কেউ বলছে 24 এপ্রিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যানসারটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে 23 এপ্রিলে আমরা ধরবো। 23 এপ্রিল, আর ব্যাপটিজাইজড যদি 23 এপ্রিল ধরি, ব্যাপটিজাইজড করা হয়েছে 26 এপ্রিল। ব্যাপটিজাইজড মানে হচ্ছে খ্রিস্টানদের একটা খ্রিস্টীয় রীতি, জন্মের পর যেটা করা হয়, ব্যাপটিজাইজড। সালটা কত? 1564। 1564।
26 এপ্রিল যেটা, এটা কিন্তু আমি বেপিটাইজ লিখছি। ঠিক আছে, 26 অংশ যেটা, আমি এটা বেপিটাইজ লিখেছি। এখানে মৃত্যুটা হয়েছে 1616, সেম একই দিনে, 23 এপ্রিল 1616। তাহলে আমরা দেখি 1616 থেকে যদি 1564 বিয়োগ কত বছর বেঁচে ছিলেন? 52 বছর। একদম সহজ হিসাব। তিনি 52 বছর বেঁচে ছিলেন। 23 এপ্রিলে জন্ম, 26 এপ্রিল বেপিটাইজড হয়েছে, আবার মৃত্যু একই তারিখে হয়েছে, 23 এপ্রিল। এখানে উল্লেখযোগ্য তার অন্য কোনো তারিখের ঘটনা নেই। এখন আমরা জন্মস্থান নিয়ে কথা বলবো। জন্মস্থান যদি আসে তাহলে অবশ্যই ওয়ারউইকশায়ারের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাবন। এটা হচ্ছে স্ট্র্যাটফোর্ড হচ্ছে শহরটার নাম, আর এটা হচ্ছে অ্যাবন নদীর তীরে। এই অ্যাবন যে এটা একটা নদীর নাম, ঠিক আছে, এটা একটা নদীর নাম, এই জন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। এটা তার একটা উপাধিও। মানে এখানে খেয়াল করো, বার্ড মানে হচ্ছে কবি, আর অ্যাবন হচ্ছে নদী। মানে এখানে এখানে তার উৎপত্তি স্থলের থেকে কথাটা বলা হয়েছে। তাহলে জন্মস্থান হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, আর ওনার উপাধি হচ্ছে বার্ড অফ অ্যাবন। বার্ড মানে হচ্ছে এখানে কবি, এটার ইংরেজি যে ইয়াটা মিনিংটা সেটা হচ্ছে কবি। এখন আমি এটা মুছে দিচ্ছি। দেখো তো ওনার অনেকটি উপাধি আছে, এত উপাধি জানার দরকার নেই, জাস্ট দুইটা উপাধি জানলে চলবে। একটা হচ্ছে উনি ন্যাশনাল পোয়েট ছিলেন, মানে জাতীয় কবি আর কি, ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। আরেকটা হচ্ছে তাকে বলা হতো মুকুটবিহীন রাজা, কিং উইদাউট ক্রাউন, কিং উইদাউট ক্রাউন, ঠিক আছে। আর ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, এই দুইটা উপাধি শিখলেই চলবে, আর বেশি শেখার প্রয়োজন নেই। তারপর আমরা ওনার নাটকগুলো নিয়ে কথা বলবো, বাকি যে সাহিত্যকর্ম রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার তার জীবন দশায় 37টি প্লে লেখছে, এটা সর্বজন স্বীকৃত। অনেকে 38টি প্লে বলে গাইডে, আপনি বেশিরভাগ গাইডেই দেখবেন যে 37টি প্লে ছিল, আর হচ্ছে 114টি সনেটস। ঠিক আছে, 37টি প্লে, 114টি সনেট, এছাড়াও কিছু ঐতিহাসিক প্লে লিখছে, এগুলো নিয়েও আমরা কথা বলবো। পিডিএফ দেবে, কালকের পিডিএফটা ভুলে গেছি, আজকে দিয়ে দেব। কত ক্লাসের পিডিএফ পাবেন অবশ্যই। এগুলো টাইপ করতে হতো, টাইপিং মিস্টেক ছিল, আমি আর পরে কারেকশন করতে পারিনি দেখে আপনাদেরকে দিতে পারিনি, দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা সাহিত্যকর্ম বলছিলাম যে 154টি সনেট লেখছে, ঠিক আছে, 37টি প্লে, প্লে মানে হচ্ছে ড্রামা, 37টি প্লে, আর হচ্ছে হিস্ট্রিক্যাল প্লে লেখছে, কিছু ন্যারেটিভ পোয়েম লেখছে। হিস্ট্রিক্যাল প্লে লেখছে 2টা বা 3টা, এটা নিয়েও মতবিরোধ আছে, যে ন্যারেটিভ পোয়েম কেউ বলছে 2টা, কেউ বলছে 3টা ন্যারেটিভ পোয়েমস লেখছে। এই হচ্ছে তার সাহিত্যকর্ম, ঠিক আছে। 154টি সনেট, 37টি প্লে, হিস্ট্রিক্যাল প্লে আছে, এবং 2 কি 3 ন্যারেটিভ পোয়েমস। এখানে আগে আমরা ঐতিহাসিক নাটকগুলো লিখে নেই, যেহেতু এই নাটকগুলো একটু ভিন্ন রকম।
উইলিয়াম শেক্সপিয়ার পড়তে হলে প্রথমে নাটক হচ্ছে উনি যে ওনার যে 37টা প্লেরে ওইটারে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ট্র্যাজেডি 12টা, কমেডি 15টা। ট্র্যাজেডি 12টা, কমেডি 15টা। তাহলে আমরা যদি উইলিয়াম শেক্সপিয়ার পড়ে আমাদের পড়াটা কেমন হবে? উইলিয়াম শেক্সপিয়ারকে 3 ভাবে পড়তে হবে। প্রথম ভাগে হচ্ছে জানতে হবে শ্রেণী বিভাগগুলো, যে কি কি ট্র্যাজেডি, কমেডি কোনটা, রোমান প্লে কোনটা, প্রবলেম প্লে কোনটা, তারপরে হচ্ছে তোমার ট্রাজিকমেডি কোনটা। কারণ 36-এ ট্রাজিকমেডি আসছে, তাই শ্রেণীবিন্যাস আসতে পারে। এটা হচ্ছে বেসিক, এটা দাঁড় করাতে হবে। দ্বিতীয়তে গল্পগুলো, গুরুত্বপূর্ণ যে ইতিহাস যে গল্পগুলো, সেগুলো জানতে হবে। যেমন ধরো তোমার ইয়ের থেকে এসেছে, একটা ছিল 37-এ আসছে, একটা ছিল হ্যান্ডকারচিফ। ঠিক আছে, হ্যান্ডকারচিফটা এটা কোথায়? অথেলোতে ছিল। তাহলে গল্পটা যদি তুমি জানতে তাহলে জানতা, কিন্তু অথেলো কিন্তু গুরুত্বপূর্ণ গল্প, তাই কিছু কিছু গুরুত্বপূর্ণ গল্প জানতে হবে। আর হচ্ছে কোটেশন, মানে আমি এটা বলতে চাচ্ছি যে বিসি যেভাবে প্রশ্ন করে, মূলত প্রশ্নটা হয়তো গল্পের কোনো গুরুত্বপূর্ণ দিক থেকে প্রশ্নটা হতে পারে, যেমন হ্যান্ডকারচিফ, বা কোটেশন থেকে হতে পারে। যেমন আসছিল দুইটা কোটেশন আসছে, একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে আসছিল যে রোজ কথাটা বলা হয়েছে, আরেকটা কোটেশন আমাদের এসেছিল কি, যে ওই যে লেডি ম্যাকবেথ যে প্রলাপ করছিল সেটা আসছিল। ঠিক আছে, আর হচ্ছে আসবে কিসের থেকে? শ্রেণীবিন্যাস থেকে, মানে এটা কোন ধরনের প্লে। তাহলে কিন্তু পড়াটা মোটামুটি কাভার হয়ে যাচ্ছে। কোটেশন, গুরুত্বপূর্ণ গল্পের ঘটনা ও চরিত্র, আর হচ্ছে তার সাহিত্যকর্মের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, 154টি সনেট, 14টি কি লিখছি নাকি? সনেট কতটি? 154টি, 14টি কোথায় পাইলা? জিনিয়া হোসেন, 154টি সনেটস। ন্যারেটিভ পয়েম মানে হচ্ছে এটা বর্ণনামূলক। ঠিক আছে, এই কবিতাগুলো হবে বর্ণনামূলক, ন্যারেশন যাকে বলে। ধরো একটা গল্পের বর্ণনা কবিতাটার মাধ্যমে দেয়া হবে। ম্যাম সনেট কতটি? 114 না 154? এখানে খেয়াল করে দেখো, আমরা এটাই বুঝেছি যে গল্প বা তার সাহিত্যকর্মের শ্রেণীবিন্যাস, কোটেশন, আর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ গল্পগুলোর চরিত্র ও গল্পের কাহিনী, এই 3 ভাবে জানলেই চলবে। হিস্টোরিক্যাল প্লে মানে ঐতিহাসিক যেগুলা গল্প, যেটা ইতিহাসকে কেন্দ্র করে হয়। ঠিক আছে, ইতিহাসকে কেন্দ্র করে যে গল্প হয় তাকে বলে ঐতিহাসিক। দ্যাট মিন্স গল্পটা পুরোপুরি সত্য হবে না, কিন্তু ঐতিহাসিক বেসিস থাকবে। যেমন রক্তাক্ত প্রান্তরের গল্পটার মূল থিমটা সঠিক, কিন্তু লেখক রক্তাক্ত প্রান্তর যখন লেখা হয়েছে, ঠিক আছে, শুধু তোমার পানিপথের কাহিনীটা নেওয়া হয়েছে, কিন্তু লেখক যিনি লিখছেন উনি কিন্তু নিজের ভাষায় গল্পটাকে সাজিয়েছেন। দ্যাট মিন্স এটাকে বলে ইতিহাস আশ্রিত উপন্যাস, মানে ইতিহাসকে বেসিস করে সে নিজের ভাষায় লেখে, এটাকে বলে হিস্টোরিক্যাল প্লে। এখানে দেখো, প্রথম হচ্ছে কিং জন, তারপরে এদিকে হেনরি নিয়ে অনেকগুলো হয়েছে, আবার রিচার্ড নিয়ে 2টা হয়েছে। এখানে এটা দেখা যাচ্ছে, প্রথমে হচ্ছে হেনরি 4, খুব মনোযোগ দাও, হেনরি 4। ঠিক আছে, হেনরি 4 এর হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2। হেনরি 5 এর কোনো পার্ট নাই, হেনরি 5 এর কোনো পার্ট নেই। হেনরি 6 এর 3টা পার্ট আছে। ঠিক আছে, পার্ট 1 2 3, দ্যাট মিন্স 4 আর 6 হেনরি 6, 4 আর 6 পার্ট আছে। আর লাস্টে হেনরি 8 মানে অষ্টম, এটারও কোনো পার্ট নাই। এখানে খেয়াল করে দেখো, হেনরি 4, ঠিক আছে, হেনরি 4 এর পার্ট 1 আছে, পার্ট 2 আছে। হেনরি 5 এর কোনো নাই, আবার হেনরি 8 এর কোনো পার্ট নেই। আবার হেনরি 6 এরও 1টা 2টা 3টা পার্ট আছে।
শুনতে ভুল হয়েছে, 114টা বুঝে বলছিলাম, 154টাই তো বলার কথা। আচ্ছা যদি কারো মিস্টেকস হয় বলে ফেলো, বা আমার যদি অনেক সময় আমারও বলতে ভুল হতে পারে, তো একটু কারেকশন করে নিবা। এখানে দেখো হেনরি চতুর্থ হচ্ছে দুইটা অংশ, হেনরি ষষ্ঠরও দুইটা অংশ। তোমরা ক্লিয়ার, বুঝেছো? হ্যাঁ, হেনরি ফোর দিয়ে শুরু, রেড আইস, হেনরি ফোর দিয়ে শুরু হয়েছে। হেনরি ফোর এর দুইটা অংশ, 2 দুগুণে 4, এভাবে মনে রাখো, এগুলো মুখস্থ করার জিনিস না। 2 দুগুণে 4, দুইটা অংশ, ঠিক আছে? তারপরে দেখো জোর গুলাতে অংশ, এভাবে মনে রাখবা। 6 অংশ, কিন্তু 8 অংশ নাই, 5 অংশ নাই, 5 আর 8 অংশ নাই, 4 আর 6 অংশ আছে। তারপরে দেখো এখানে এই যে এটা রিচার্ড 2 আর রিচার্ড 3। যারা ক্লাস করবে না তাদের অযথা আবার এগুলো মুখস্থ করা লাগবে। ক্লাসে ভালো করে পড়লে পড়া অর্ধেক হয়ে যায়। রিচার্ড 2 এবং রিচার্ড 3, রিচার্ড 2 এবং রিচার্ড 3, আর হেনরি 4, 5, 6, 8। ঠিক আছে? তাহলে দেখো তো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, 7টা হয়েছে মূল। এর ভিতরে আবার এই যে অংশগুলো সহ ধরলে তাহলে কয়টা হবে, 7টা 8টা 9টা 10টা হবে। যেমন এখানে 2টা 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে? আমি কি এটা হিস্ট্রিক্যাল প্লে মুছে দেই? এবার সনেট নিয়ে কথা বলবো। আচ্ছা বলো তো, কিং জন কি ছিল? কিং জন কি ছিল? রিচার্ড 2 রিচার্ড 3 কি ছিল? কিং জন কি ছিল? রিচার্ড 2 কি ছিল? অ্যানসার কে আসছে না? হিস্টোরিক্যাল প্লে। হ্যাঁ, অ্যানসার আসা শুরু হয়েছে, সবাই অ্যানসার দাও, ক্লিয়ার হয়ে যাবে। কিং জন, রিচার্ড 2 রিচার্ড 3। আমি চাচ্ছি যেন তোমাদের এখানে পড়াগুলো ক্লিয়ার হয়ে যায়। আমার কোর্সটা করার পরে আমি ইনশাআল্লাহ বলতে পারি তোমার অনেক কমন পাবা, তুমি শুধু পরীক্ষাগুলো দাও। ঠিক আছে? অনলাইনে যে কোনো পরীক্ষা দিলে দেখবা যে ম্যামের পড়াগুলো পাচ্ছ কিনা। এই জন্যই বলছি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি সবসময় পড়ানোর চেষ্টা করি। সবাই অ্যানসার দিচ্ছ হিস্ট্রিক্যাল প্লে। ঠিক আছে, তাহলে আবার বলো, হেনরি 4, হেনরি 5, হেনরি 6, হেনরি 8, 4 5 6 8, এগুলা কি হিস্ট্রিক্যাল প্লে না? শুধু প্লে না, হিস্টোরিক্যাল প্লে। প্লে আর হিস্ট্রিক্যাল প্লে এর ভিতর তফাৎ আছে। হিস্ট্রিক্যাল প্লে হবে ইতিহাসকে আশ্রয় করে। যেমন এই যে এগুলো সব রাজার কাহিনী ছিল, সবগুলো কিন্তু রাজা ছিল। এই রাজার ইতিহাসকে কেন্দ্র করে এই ঐতিহাসিক নাটকগুলো হয়েছে। ঠিক আছে? এক্সাম নিবেন না? হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার শেষ হোক তারপর এক্সাম নিব। এক্সাম 1 উইলিয়াম শেক্সপিয়ার শেষ হওয়ার পর নিব। ঠিক আছে? হিস্টোরিক্যাল প্লে অনেকে লেখছো। আচ্ছা, সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, আমরা জানি ষষ্ঠক এবং অষ্টক থাকে। ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ার আমি বলছিলাম যে 154টা সনেট লেখছে। ঠিক আছে? এর ভিতরে এই বেশিরভাগ সনেটে তিনি আল অফ সাউদাম্পটনকে উৎসর্গ করছে। এটা আসবে না পরীক্ষা, এটা তোমার জাস্ট জানার মতন তথ্য। ঠিক আছে? আল অফ সাউদাম্পটনকে উৎসর্গ করছে। আর 26টা তথাকথিত ডার্ক লেডির উদ্দেশ্যে রচিত। ডার্ক লেডি মানে হচ্ছে, হয়তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর
পূর্বী কাব্যগ্রন্থে ভিক্টোরিয়া ওকাম্পোকে কি করছে, উৎসর্গ করছে। এটা শুধু শুধু উৎসর্গ করে নাই, উনি যখন ইউরোপ পাড়ি দিচ্ছেন তখন ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার একটু কি হয়, প্রণয় না, একটু ভাবাবেগ তৈরি হয়। তখন এই ভাবাবেগের উদ্দেশ্যে উনি কি করছে, তার উদ্দেশ্যে এই কবিতাগুলো লিখে তাকে এই ইয়াত্রাটা কি করছে, উৎসর্গ করছে তার নামে, পূর্বীটা যেটা। ঠিক এই জিনিসটা এরকম লেখকের কোন ডার্ক লেডির প্রতি হয়তো অনুরক্ত ছিল, এটা ঐতিহাসিক যারা বিশ্লেষণ করে তারা ধারণা করছেন। এই জন্যই 26টা ডার্ক লেডির উদ্দেশ্যে রচিত করছে। আচ্ছা, ডার্ক লেডি কেন বলা হয়েছে, কারণ তার নাম কেউ জানতে পারে নাই, বা লেখকও কি করছে কবিতার ভিতরে তার নাম উল্লেখ করে নাই, এজন্য বলছে যে ডার্ক লেডির উদ্দেশ্যে রচিত। খেয়াল করে দেখবা সনেটের জিনিসটা কিন্তু খুব সুন্দর। উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত সনেট হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি, যেটার আরেকটা নাম হচ্ছে সনেট 18। শ্যাল আই কম্পেয়ার দি, যেটার আরেকটা নাম হচ্ছে সনেট 18। ঠিক আছে, আলো সাদামটনকে উৎসর্গ করছিল। তার সনেটের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখো। তার সনেটে কি থাকবে, 3 কোয়াট্রেন থাকবে, ঠিক আছে, এবং একটা কপ্লেট থাকবে, এ কপ্লেট, 3 কোয়াট্রেন্স এন্ড এ কপ্লেট। আচ্ছা, আগে আমি 3 কোয়াট্রেন জিনিসটা মানে হচ্ছে 4 লাইনের, 4 লাইন, ঠিক আছে, যেই রাইমের 4 লাইন থাকে, 4 লাইন বিশিষ্ট স্ট্যান্জাকে বলে 3 কোয়াট্রেন। মানে এখানে 3 কোয়াট্রেন মানে 3 4 12, মানে 12 লাইন আছে, মানে 1 কোয়াট্রেনে 4 লাইন থাকে, ঠিক আছে, 1 কোয়াট্রেনে শুধু 4 লাইন থাকে, 1 কোয়াট্রেনে 4 লাইন থাকে। তাহলে এখানে 3 কোয়াট্রেন হলে 3 4 12 লাইন। আর এখানে দেখো এ কপ্লেট, কপ্লেট মানে হচ্ছে 2 লাইনের দ্বিপদী শ্লোক, ঠিক আছে, কপ্লেটের বাংলা হচ্ছে দ্বিপদী শ্লোক, আর কোয়াট্রেনের বাংলা হচ্ছে চতুষ্পদী শ্লোক। চতুষ্পদী মানে কি, 4 পদ, চতুষ্পদী শ্লোক। দ্বিপদী শ্লোক মানে হলে তাহলে 2 লাইনের রাইম, ঠিক আছে। তাহলে এখানে কত, 12 আর এখানে 2, 16 লাইনের কবিতা, ঠিক আছে। ওনার সনেটটা যদিও সনেট 14 লাইন হয়, এটা কত হইছে, এটা 16 লাইন হইছে। এখানে দেখো, এখানে কিন্তু 14 লাইন নাই, কারণ উনি এই ফরম্যাটে, এই স্ট্রাকচারে উনি লিখছে, এজন্য এটা নাই, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, 2 লাইন দ্বিপদী, এটার অন্তমিলটা মানে সনেটের লাস্টের যে লাইনগুলো, এই লাইনটার মিলটা কি, এবি এবি, সিডি সিডি, ঠিক আছে। খুব কঠিন প্রশ্ন হলে অন্তমিল দিতে পারে, না হলে অন্তমিল আসবে না, ঠিক আছে। খুব যদি কঠিন প্রশ্ন হয় অন্তমিল দিতে পারে। আরেকটা কথা, উইলিয়াম শেক্সপিয়ার যখন পড়বা তোমরা 4টা প্লে খুব ভালো করে পড়বা। এটা কি, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো। আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে জুলিয়াস সিজার। এই 5টা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যদি ইম্পর্টেন্টের ক্যাটাগরাইজ করি, তারপর পড়বা এজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস, টেম্পেস্ট, ঠিক আছে, মেজার ফর মেজার। তাহলে গুরুত্বপূর্ণ কয়টা, 4টা, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে যেটা বিভিন্ন ভার্সিটি বলো, গবেষণা বলো, সব ক্ষেত্রে যেটা খুব আলোচিত চর্চিত, উইলিয়াম শেক্সপিয়ারের একটা হচ্ছে হ্যামলেট, 2 নাম্বার হচ্ছে ম্যাকবেথ, 3 নাম্বার হচ্ছে অথেলো, 4 নাম্বার হচ্ছে কিং লিয়ার। এই 4টা উনারে মূলত মানে উনার জনপ্রিয়তার আরো কারণ হচ্ছে এই 4টা প্লে। আমি আবারও বলছি, তোমরা একটু কোট করে নাও, মানে ভালো করে পড়বা কোনগুলা, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার। তাহলে এটার চরিত্রগুলা, গল্পগুলা আর কোটেশনগুলা তোমরা ভালো করে পড়বা। তারপর হচ্ছে সেমি গুরুত্বপূর্ণ হচ্ছে জুলিয়াস সিজার, টেম্পেস্ট, মেজার ফর মেজার, এজ ইউ লাইক ইট, ঠিক আছে। সরি 3 4 12 আর 2 16, 2 14, সরি তাকি তাজান, ধন্যবাদ। আসলে আজকে আমার জ্বর দেখে আমার
মাথায় ঠিক মতো কাজ করছে না, সরি। আমি আবার 4 করছিলাম। 16 লাইনের হিসাবটা ভুল, 14 লাইনে ম্যাডাম ভুল বলছিলাম। 3 4 12 আর কমপ্লিট 2 কত? 12 আর 2 14। দেখা যাচ্ছে না, কই? আমি তো দেখতে পাচ্ছি। দেখো এখানে আবার ক্লিয়ার করে দিচ্ছি। 3 4 12 আর কমপ্লিটে 2 হলে কত? 16, সরি 14। বারবার 16 কেন চলে আসে? 3 4 12 আর 2 হচ্ছে এখানে 14। সেমি ইম্পর্টেন্ট নামগুলো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, মানে এটি কম গুরুত্বপূর্ণ। অ্যাজ ইউ লাইক ইট, মেজার ফর মেজার, টেম্পেস্ট, আরেকটা হচ্ছে কি জানি বলছি, জুলিয়াস সিজার। ঠিক আছে, আপনার মার্চেন্ট অফ ভেনিসও লিখতে পারেন। আমি আবারও বলছি, অ্যাজ ইউ লাইক ইট, মেজার ফর মেজার, টেম্পেস্ট, তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, জুলিয়াস সিজার। এগুলো হচ্ছে সেমি গুরুত্বপূর্ণ। আর হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে প্রশ্ন যদি করে এই প্রশ্নটা করবে। এবার আসো 14 লাইনটা কিভাবে লাইনে হবে। আর এবি এবি সিডি সিডি ইএফ, এটা হচ্ছে সনেটের অন্তমিলটা, মানে সনেটের লাস্টে এটা থাকবে। সনেটের অন্তমিল। দেখো এখানে 4 4 4 2, এখানে হিসাব করলেও তো 12 14 চলে আসে। ঠিক আছে, এই যে এখানে এটা একটা, এইটা হবে প্রথম লাইনটা শেষে এর মিল্ক হবে, আমি দেখাবো এটা। ঠিক আছে, এ বি সি ডি ইএফ ইএফ জি জি। তাহলে দেখো এখানে 4 3 4 12 আর 2 14 চলে আসছে। কিন্তু না, রোমিও আর জুলিও বাদ জানে, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু খেয়াল করে দেখো রোমিও আর জুলিয়েট থেকে কিন্তু কোটেশন দিছে। ঠিক আছে, আমি এগুলা রোমিও আর জুলিয়েটের গল্প পড়বো, চিন্তা করো না। রোমিও আর জুলিয়েটের গল্পটাও পড়াবো। গল্পগুলো তোমাদের অযথা সময় নষ্ট করার দরকার নেই, আমি গল্পগুলা পড়িয়ে দেব যেগুলা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একদম যেগুলা গুরুত্বপূর্ণ না, ধরো অল সোয়েল এন্ড সোয়েল, ঠিক আছে, বা কমেডি অফ এরর্স, এগুলা শুধু থিমটা জানলেই চলবে যে কিসের উপর থিমটা হয়েছে। অন্তত পক্ষে মিনিমাম 10-12টা পড়াবো। সনেট তো 154টা, এগুলা দরকার নেই তোমার। তুমি শুধু সনেট 18 সেলাই কম্পেয়ার দি, যেটা আমাদের পড়ানো হয় সিলেবাসে, এটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন সনেটের মিলটা শুধু তোমাকে দেখাবো, অন্তমিলটা কিভাবে হয়েছে। এটার কবিতাটা মানে দুইটা নাম, একটা হচ্ছে হয়তো সেলাই কম্পেয়ার দিয়ে আসতে পারে, বা হতে পারে কি সনেট 18। তো সনেট 18 হলে তো তোমরা বুঝে যাবে যে এটা সনেট। তাহলে পরীক্ষা যদি আসে এভাবে আসবে যে সেলাই কম্পেয়ার দি মানে জিনিসটা কি, তাহলে এটা কি উইলিয়াম শেক্সপিয়ারের প্লে। আর মনে রাখবা সনেট উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। আর আরেকটা কথা মনে রাখবা, উইলিয়াম শেক্সপিয়ার সবচেয়ে বিখ্যাত, ফেমাস ফর কি, ফেমাস ফর হচ্ছে প্লে। আর 16 শতকে যেই প্লে গুলো লেখা হতো এগুলো ছিল বুর্জুয়া শ্রেণী। বুর্জুয়া শ্রেণী মানে হচ্ছে যারা খুব ধনীও না আবার গরিবও না, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে বলা হয় বুর্জুয়া শ্রেণী। তাহলে 16th সেঞ্চুরি ইজ ফেমাস ফর বুর্জুয়াস প্লে, বার্জনস প্লে, এটা হতে পারে। আর হতে পারে উইলিয়াম শেক্সপিয়ার ইজ ফেমাস ফর হিজ প্লেস। ঠিক আছে, ট্র্যাজেডি কমেডি সবে পড়াবো, চিন্তা করো না, এগুলো নিয়ে এখন লেখার দরকার নেই। এখন চলো সনেটটা লিখি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে।
সামার্সটা দেখা যাচ্ছে, সামার্স ডে। এই যে এ আই, খেয়াল করে দেখো এটা হচ্ছে এ, এই যে এখানে দেখবো আবার বি পাবো একটা। শ্যাল আই কম্পেয়ার দি মানে হচ্ছে তোমাকে, ঠিক আছে? আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? তাহলে দেখো আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব, এটা কিন্তু মেটাফোর, মানে তুমি কি গ্রীষ্মের দিন এটা বোঝাচ্ছে, তুমি কি গ্রীষ্মের দিন। কিন্তু এখানে যদি অ্যাজ লাইক কথাটা থাকতো তাহলে এটা সিমিলি হয়ে যাইত, ঠিক আছে? ও ধীরে ধীরে বলতাম, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলি। সনেট হচ্ছে 154টা, ঠিক আছে? 154টা সনেটের ভিতরে আলফ সদমটনকে বেশিরভাগ সনেট উৎসর্গ করছে, 26টা ডার্ক লেডির উদ্দেশ্যে লিখছে। এতটুকু হচ্ছে কথা। সনেটের অন্তমিল হচ্ছে এবি এবি একসাথে, সিডি সিডি একসাথে, ইএফ ইএফ একসাথে, লাস্টে হচ্ছে জি জি। আর এই যে এবি এবি এগুলো হচ্ছে 3 কোয়াড্রেন্টস, হ্যাঁ? আর হচ্ছে এ কপলেট, কপলেট মানে হচ্ছে 2 লাইনের পদ, ঠিক আছে? আর কোয়াড্রেন্ট মানে হচ্ছে 1 কোয়াড্রেন্ট মানে হচ্ছে 4 লাইনের পদ। এতটুকু আলোচনা কিন্তু প্রথম করছি। এখন আমরা শ্যালাই কম্পেয়ার দিয়ে কপলেট গুলা আর কোয়াড্রেন্ট গুলা দেখাবো। দেখো শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? যে কোনো জিনিস তুলনা করলে কি হয়? সিমিলি বা মেটাফোর হয়। সরাসরি যদি বলে তুমি চাঁদ, ঠিক আছে, এটা হয়ে যায় মেটাফোর। আর তুমি চাঁদের মতো, এটা হয়ে যায় সিমিলি। কিন্তু এখানে অ্যাজ লাইক নাই, বলছে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব, মানে কি তুমি কি গ্রীষ্মের দিন, তাহলে এটা কি এখানে মেটাফোর। Thou art more lovely and more temperate, পরের লাইন, ঠিক আছে? more lovely and more temperate মানে হচ্ছে নরম সংযত, ঠিক আছে? আর লাভলি তো বুঝোই সুন্দর, ঠিক আছে? Thou art more lovely and more temperate, দো মানে তুমি, এখানে এটা বুঝাইছে যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব, বা তুমি কি গ্রীষ্মের দিন, যদিও তুমি এর থেকে আরো সুন্দর আরো কোমল। এখানে খেয়াল করে দেখো টেম্পারেট, এটা দেখা যাচ্ছে তো টি টি, এটার সাথে মিল নাই কিন্তু, এজন্য এটাকে ধরছে বি, ঠিক আছে? তারপরের লাইন দেখো আমরা লিখতাছি রাফ winds don't shake the darling birds of May, এটা দেখা যাচ্ছে, মে দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো শুষ্ক, ঠিক আছে, বিবর্ণ বাতাস কি করে ডার্লিং বার্ডস অফ মে, মে যে সুন্দর যে বার্ডস গুলো আছে, বার্ডস মানে হচ্ছে কি পাতা, কোমল পাতা, এরকম কিছু বোঝায় না, এটাকে কি করে কম্পন সৃষ্টি করে, কম্পন সৃষ্টি করে, মানে দ্যাট মিন্স এটা বলছে মে মাসে যে ফুলগুলো ফুটে, ঠিক আছে, মে এপ্রিল মে এই সিজনটা কিন্তু ইংল্যান্ডে সামার সিজন। তো সামার সিজনে কি হয়, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, এই যে সুন্দর সুন্দর ফুলের বার্ডস পাপড়িগুলা, এই পাপড়িগুলাকে কি করে ঝড়ো বাতাস কি করে তছনছ করে দেয়, এই কথাটাই বুঝাইছে। এখানে খেয়াল করে দেখো এ ওয়াই আর এ ওয়াই মিল আছে না, এই জন্য আবার এ আসছে, ক্লিয়ার? এগুলা কি লেখেন ম্যাডাম? এটা হচ্ছে shall I compare the sum, shall I compare the sonneted line, আর এবি এবি খুব কিভাবে হইছে এটা বুঝাইছি, যেন তোমাদের এটা আর মুখস্থ করতে না হয়। তোমরা যদি এই উদাহরণটা দেখো জাস্ট, তোমাদের অন্তমিলটা মুখস্থ থাকবে। এখানে কোর্স করতে আসছো, একটু যদি ডিপলি জানো তাহলে তোমাদেরই সুবিধা, ঠিক আছে? সনেটের অন্তমিলটা কিভাবে হইছে এইজন্য কবিতার লাইনটা লেখাইছি। এখন বুঝছো হাসিব আহমেদ? এটা হচ্ছে shall I compare the sonnet এর কবিতার লাইন।
কোয়াট্রেন আর কপ্লেট দেখানোর জন্য কবিতাটা লিখছি। এখন দেখো লাস্টের লাইনটা কি বলছে, and summer leaves had to short a date। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো, এই যে টিই এখানেও টিই, এই যে বি, এর জন্য হচ্ছে বি। আমরা সনেটের অন্তমূলগুলো কি বলছিলাম, এ বি এ বি, আর এই পুরাটা হচ্ছে একটা কোয়াট্রেন। এখন বুঝছো, এই পুরাটা হচ্ছে একটা সনেটের কোয়াট্রেন, এই পুরাটা হচ্ছে একটা সনেটের কোয়াট্রেন। এখন কোয়াট্রেন সেম এরকম করে বাকি লাইনগুলো আছে, যেমন সামটাইমস টু হট, এগুলো তোমাদের দরকার নাই। এখানে শেষ লাইনটা তোমাদের কপলেটটা একটু দেখাই দেই, যে কপলেটটা কিরকম হবে। কপলেটটা হবে এরকম, so long as man can breathe or eyes can see, eyes can see, so long live peace। This gives life to thee। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি বলেছিলাম কপলেটটা দুই লাইনের, এটা হচ্ছে কপলেট। ঠিক আছে, এটা হচ্ছে কপলেট। এটা কি, এটা হচ্ছে কপলেট। কপলেট এখানে বোঝা যাচ্ছে না, এখানে দেখাই দেখো, এটা হচ্ছে কপলেট। কপলেট, এখানে দেখো কপলেটটা কিন্তু একই রকম ছিল, ই এফ জি জি। ঠিক আছে, ই এফ জি জি। আনুষ্কা নাবিয়া হাহারি এক দিছে, হাহারি এক দেওয়ার মতন কিছু ঘটে নাই। ঠিক আছে, 300 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, পড়াটা আপনার আদায় করে নিবেন। ঠিক আছে, এখানে হাহারি এক দেওয়ার মতো কিছু হয়েছে না, স্টুডেন্টের শিক্ষার্থীর মতন আচরণ করবেন। হাহারি এক দেওয়ার মতন কোনো কাহিনী বলা হয় নাই, কোনো রম্যরস বলা হয়নি। এখানে দেখো, এটা হচ্ছে এই যে এই ডাবল ই, আবার এদিকে ডাবল ই, এটা হচ্ছে জি, এটা হচ্ছে জি। ঠিক আছে, দেখো so long as man can breathe or eyes can see, ডাবল ই তে জি আছে, এদিকে ই তে জি আছে। ঠিক আছে, আমরা বলছিলাম যে কোয়াট্রেনে থাকবে কি চার পদ, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, আর কমপ্লিটে থাকবে দুই পদ, জি জি। ঠিক আছে, এই যে জি জিটা কেন হইছে দেখেন, একই রকম এজন্য হইছে, একই রকম এজন্য হইছে। আমি মুছে ফেলতেছি। আচ্ছা, আমাকে বলো তোমরা, কয়টা কোয়াট্রেন কয়টা কপলেট, কয়টা কোয়াট্রেন কয়টা কপলেট? কয়টা কোয়াট্রেন কয়টা কপলেট? কি বলছেন মোতায়ের হোসেন শামীম, বুঝি নাই। এভাবে কি এগুলো এরকম এর জন্য হইছে? লাস্টের 3 লাইন লিখতে পারিনি, লাস্টের 3 লাইন সমস্যা নেই, লাস্টের 3 লাইন ইয়াতে দেব, এই কবিতাটা দিয়ে দেব, লেকচার শিটে কবিতাটা পাবেন।
3 আর 2 কে বলছে? মোতাহের হোসেন শামীম 2 কেন, 1 না? মাইর দি ছোট আমি তো মাইর দিব আমার স্টুডেন্টরা, ওরা তো ইন্টারের বলে ফেলি, কিন্তু আপনারা তো অনেক বড়। এই মোতাহের হোসেন আপনি 2 আর 1 হবে, কপলেট হচ্ছে 1 2 লাইন, ঠিক আছে, কিন্তু কপলেট 3 কোয়াড্রেন 1 কপলেট, ঠিক আছে? 3 কোয়াড্রেন্টস 2 কপলেট না, 1 কপলেট। প্যাস লাগাইতাছো কেন তোমরা? 1 কপলেট যেটাতে 2 লাইন, 1 কপলেট, ঠিক আছে? 1 কপলেটে 2 লাইন। 3 কোয়াড্রেন 1 কপলেট, 3 4 12 আর কপলেটে 2 লাইন, 2 হইছে 14, ঠিক আছে? এখানে দেখো ঐতিহাসিক নাটক। এখন আমরা পড়বো ন্যারেটিভ পোয়েম, লিখবো ন্যারেটিভ পোয়েমে। খেয়াল করে দেখো, দুইটা হচ্ছে সর্বজন স্বীকৃত আর দুইটা, একটা নিয়ে এটা নিয়ে কনফিউজড আছে বিভিন্ন জন বিভিন্ন। এখানে দেখো ন্যারেটিভ পোয়েমস, ব্যানাস, এগুলো হচ্ছে পৌরাণিক চরিত্র, এগুলা নিয়ে একটা নোট দেব, ঠিক আছে? পৌরাণিক চরিত্র যদি একটু ঘুরে প্রশ্ন আসে, পৌরাণিক চরিত্র আসতে পারে। হারকিউলিস, ভেনাস, তারপর হচ্ছে হেলেন, এগুলো হচ্ছে পৌরাণিক চরিত্র। জিউস। এখানে দেখো ভেনাস এন্ড অ্যাডোনিস, ঠিক আছে? ভেনাস এন্ড অ্যাডোনিস এটা হচ্ছে একটা ন্যারেটিভ পয়েন্ট, যেটা নিয়ে কোনো তর্ক নাই, ঠিক আছে? আরেকটাও আছে, দ্য রেপ অফ লুক্রি, মানে লুক্রিকে দর্শন করা হয়েছিল। দ্য রেপ অফ লুক্রি, এটাও কিন্তু একটা পৌরাণিক চরিত্র, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর ন্যারেটিভ পয়েন্ট, দ্য লেক অফ লুক্রি। এই দুইটা নিয়ে কোনো কনফিউশন নেই। কনফিউশন হচ্ছে লাভার্স কমপ্লেইন্ট নিয়ে, এটাকে অনেকে বলতেছে ন্যারেটিভ পয়েম, অনেকে বলতেছে এটা ন্যারেটিভ পয়েম না। এ লাভার্স কমপ্লেইন্ট, ঠিক আছে? তাহলে এটা তুমি পয়েম হিসেবেই তোমরা ধরে নিবা। আরো দুইটা যেটা আছে দেখো, দ্য ফিনিক্স। ফিনিক্স ছিল কি? পৌরাণিক একটা পাখি, যেটা ছাই থেকে পাখিটার উৎপত্তি হয়েছিল। আগুন পাখি যাকে বলে আর কি আমরা বাংলাতে যদি বলি, দ্য ফিনিক্স এন্ড দ্য টার্টল। এগুলো শুধু নাম জানলে চলবে, বেশি কিছু জানা লাগবে না। আরেকটা হচ্ছে দ্য প্যাশনেটস পিলগ্রিমস। পাঁচটা, মোট পাঁচটা হয়েছে না? 1 1 2 3 4 5, ঠিক আছে? এর ভিতরে প্রথম উপরের দুইটা। আজকের ক্লাসে কিছুই বুঝতেছি না কেন? আজকের ক্লাস কি অবুঝার মতন কিছু পড়াইছি? আপনি কি নতুন? কার কার বুঝতে সমস্যা হচ্ছে বলো? ভেনাস এন্ড অ্যাডোনিস এটা হচ্ছে ন্যারেটিভ পয়েম, রেপ অফ লুক্রি হচ্ছে ন্যারেটিভ পয়েম। এই দুইটা হচ্ছে সবাই এই দুইটাকে ন্যারেটিভ পয়েম হিসেবে স্বীকৃতি দিছে, আর এই দুইটা হচ্ছে নরমাল পয়েম। এই তিনটা। সাকিব, তোমার কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বলো? কোথায় আটকাচ্ছ? আমি তো সহজভাবেই সবগুলো ইয়ে করে আসতেছি। হিস্ট্রিক্যাল প্লেট পরে আমরা সনেটে আসছি, তারপর ট্র্যাজেডি এবং কমেডিতে যাব। তাহলে তোমরা একটু কাইন্ডলি কমেন্টে লেখো, নেগেটিভ পয়েন্ট দুইটা লেখো। বোর্ডে যে দুইটা পয়েন্ট বলছি এটা একটু কমেন্টে লিখো, নেগেটিভ পয়েন্টগুলো কি কি? লিটারেচার
পড়ার সিস্টেম হচ্ছে তোমাকে এক হচ্ছে মুখস্থ বিদ্যা তোমাকে ভালো হতে হবে, যেহেতু তুমি এই সাবজেক্টের স্টুডেন্ট না। প্রথম কথা যে এই সাবজেক্টের স্টুডেন্ট না, আর তোমাকে 15 থেকে 15 পাওয়ার দরকার নেই, তোমার দরকার প্রিলি পাস। প্রিলি তুমি যদি 10ও পাও তুমি পাস করতে পারবা, মানে এখানে স্ট্যান্ডার্ড মার্ক। তুমি যেহেতু নন ইংলিশ ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ডের, প্রথম কাজ হচ্ছে তোমাকে খুব মুখস্থ করতে হবে, মুখস্থ বিদ্যা ভালো হতে হবে, তোমাকে বারবার পড়তে হবে। আমি যে শীটগুলো দেই এই শীটগুলোই বারবার পড়লে ইনশাআল্লাহ 8, 9, 10 কমন পাওয়া যাবে। ঠিক আছে? ভ্যানাস এন্ড লেক অফ লুক্রিসি, এটা হচ্ছে বোর্ড এখন ক্লিয়ার হয়েছে, এটা আলোর কারণে। এখন একটা ওই সময় হয়তো আকাশটা মেঘলা ছিল তাই বোর্ডে এটা রিফ্লেকশন হয়েছে। যারা এখানে ক্লাসে মনোযোগ দিচ্ছ তারা পরীক্ষার হলে বা বিভিন্ন পরীক্ষা দিলে বুঝবা ক্লাসগুলোর মর্ম। আর যারা ক্লাসে মনোযোগ দিচ্ছ না বা ক্লাস করছো না তারা কি হবে, ক্ষতি হবে, এখানে লস খাবা। আর কে বলছে ইংলিশ লিটারেচার কিভাবে পড়বেন, যে বলছো তাকে বলতেছি বারবার ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করো, মুখস্থ করা ছাড়া উপায় নেই, পুরাটাই তোমার মুখস্থ, শুধু গল্পগুলো বুঝবা, গল্পগুলো বুঝবা, কিন্তু এই যে নামগুলো এগুলো তো বুঝার কিছু নাই, এগুলো তো তোমার মুখস্থ করতে হবে, গল্পগুলো বুঝবে। ঠিক আছে? বেসিক কিছু জিনিস বুঝবে, যেমন সনেটটা আমি কপ্লেট কি কোয়াট্রেন কি বোঝানোর জন্য কবিতার লাইনগুলো লিখছি। ঠিক আছে? আর একদম নতুন হলে এরকমই ভাষা ভাষা হালকা হালকা লাগবে, এটা অসুবিধার কিছু না। হ্যাঁ, এগুলো অবশ্যই শেক্সপিয়ারের লেখা, আমরা তো এগুলো শেক্সপিয়ারের পড়াই আজকে পড়তেছি, আমরা তো অন্য রাইটারের পড়া আজকে পড়তেছি না। বিকালে ক্লাস নিলে করতে পারতেছি না, কি করব, এখানে সবকিছুই কিন্তু টাইট শিডিউলে হয়। জাকির বিসিএস এ দেখো কতগুলা কোর্স চলতেছে, সময় বের করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে? নেগেটিভ পয়েন্ট লেখছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমরা ভালো করে যদি পড়ো প্রিলি পাস করবা। প্রিলি পাস হচ্ছে, দেখো একটা জিনিস আমি এখানে ক্লাসে থাকি একটু এই কথাটা বলে নেই, প্রিলি পাস শুধু মেধাবী হলেই হয় না। যেমন ইংলিশ লিটারেচারের কিছু জিনিস এখানে মেধার ব্যাপার না, এখানে তুমি যেহেতু নন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তোমাকে এখানে মুখস্থ বিদ্যা ভালো হতে হবে আর গল্পগুলা জানতে হবে। ঠিক আছে? যেটা ভিতর থেকে আসতে পারে, আর তাও তুমি এত মাথা ঘামানোর দরকার নেই, মুখস্থ বিদ্যাটা ভালো করে রাইটারের যে সাহিত্যগুলো আছে সেগুলো মুখস্থ করো, কিছু কিছু গল্প ভিতর থেকে জানো, কিছু কিছু কোটেশন পড়ো, ইনশাআল্লাহ এর ভিতরে কি সেই সাথে বিগত বছরের প্রশ্নগুলো। ঠিক আমি যদি প্রিলির অন্যান্য সাবজেক্ট গুলো বলি ঠিক এভাবে, খুব বেশি ব্রিলিয়ান্ট হলে যে তুমি ক্যাডার হবা এমন কোনো কথা না। ঠিক আছে? যদি তোমার কৌশল না থাকে, তুমি যদি মনে করো আমি সায়েন্সের স্টুডেন্ট আমি, ঠিক আছে, কিন্তু সায়েন্স আর্টস কথা না, এখানে রিটেনে তোমার মেধার প্রকৃত যাচাই হয়। ঠিক আছে? ভাইবা এবং প্রিলিতে প্রকৃত যাচাইয়ের তেমন সুযোগ নাই, কিছু কিছু প্রশ্ন খুব মুখস্থ নির্ভর হয়। যেমন ধরো তুমি থর মরুভূমি আসছিল 41, এটা তো মুখস্থের জিনিস না, সরি মুখস্থের জিনিস, এটা তো জ্ঞানের কিছু না, হয়তো অঙ্কের পার্টটা হচ্ছে তোমার মেধা। দ্যাট মিন্স বেশিরভাগ এখানে ধরো 15, মানে যদি বিজ্ঞান কম্পিউটার অংশটা বাদ দেয় প্রায় 160 মার্কের হচ্ছে অনেকটা মুখস্থ প্লাস বুঝা, কম বুঝা বেশি বুঝা না। যদি বেশি বুঝার কথা বলি ম্যাথের কথা আসবে, এখানে 30 নাম্বার, 30 নাম্বারের ভিতরে আবার যে মানসিক দক্ষতা এগুলো সবগুলা কিন্তু ম্যাথ নির্ভর আসে না। তাহলে তোমাকে প্রিলি পাস করতে হলে অবশ্যই বারবার পড়তে হবে, বিগত বছরের প্রশ্ন পড়তে হবে, আর বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। জিনিসটা হচ্ছে এই তোমার ম্যাথ, আমি আমি আমার লাইফে এই 2017 থেকে এই পর্যন্ত অনেককে দিক নির্দেশনা দিছি বা পড়ছি, জানছি, দেখছি, অনেক কম মেধাবী স্টুডেন্টও প্রিলি পাস করে। কেন প্রিলি পাস করে জানো? কারণ প্রিলিতে পুরো জিনিসটাই মেধা নির্ভর হয় না, কিছু মুখস্থের অংশ রাখে, কিছু মুখস্থের অংশ রাখে, কিছু বিগত বছরের অংশ রাখে। তাই তুমি যা পড়ো এটা বারবার রিভিশন দিবা, বা 100 বই পড়ার দরকার নেই, বেশি কিছুতে হাইপার হওয়ার প্রয়োজন নাই। তুমি যে যে জিনিসগুলো পড়ছো, আর সময় আছে আমাদের মনে হয় 50 দিনও নাই, যদি 29 তারিখ পরীক্ষা হয়ে থাকে অক্টোবর মাসে,
অবশ্যই হবে, যেহেতু সিট কেন্দ্র নির্ধারণ হয়ে গেছে। তোমার কাজ কি এখন? তুমি যদি 43 প্রার্থী হয়ে থাকো, সবগুলো শুধু রিভিশন দেয়া, বারবার রিভিশন দেয়া আর পরীক্ষা দেয়া, আর সাম্প্রতিক জিনিসের সাথে আপ টু ডেট থাকা। আর যারা 41 একদম নতুন বা ইংলিশ লিটারেচার একদম নতুন, তারা কিন্তু এগুলা তোমাদের ধোঁয়াশা লাগবে। তোমার যদি ধোঁয়াশা না লাগে তাহলে বুঝতে হবে যে তুমি হয়তো ছোটবেলা থেকেই এসবের সাথে পরিচিত ছিল, এইসব গল্প উপন্যাস পড়ছো। আর যদি ধোঁয়াশা লাগে এটা স্বাভাবিক, যারা একদম নতুন। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই বা হতাশ হওয়ার কিছু নাই। একদম নতুন দেখি তোমার এরকম লাগছে, ঠিক আছে, একদম নতুন দেখি তুমি এই ধরনের মনে হচ্ছে যে কিছুই বুঝতেছো না। আস্তে আস্তে যখন এই যে শীটগুলো দিব, এগুলো যখন পরে আবার পড়বা, ঠিক আছে। আর সবচেয়ে ভালো করার মানে লিটারেচারের মজা হচ্ছে পিআর করে পড়া। ধরো তোমার এই লেকচার শিটটা নিয়ে তোমার বন্ধুকে বলবা রিডিং পড়তে, তখন সে রিডিং করবে, তুমি শুনবা কিছু অংশ, আবার তুমি রিডিং করবা, ও শুনবে কিছু অংশ। তারপর শুধু টেস্ট নিবা যে এটা কি বলো, ওটা কি বলো, ওটা কি বলো। নিজে পড়ার চেয়ে কাউকে দিয়ে পড়ানো এটা মনে থাকে বেশি, এবং কুইক টেস্ট নেওয়ানো। ধরো আমি যে অনেকে ভুল করে এখানে কমেন্টে অনেককে কিন্তু আমি বলে দেই অ্যান্সারটা, সে কিন্তু এটা আর ভুলবে না, ঠিক আছে। রিসেন্ট টপিক গুলা পড়া কি এই মাসের 20 তারিখের পর, এই মাসের 20 তারিখের পর আমার মনে হয় না দরকার আছে, মানে এই মাসটা পুরাটা পড়বা, আগামী মাস পড়ার দরকার নাই, কারণ এই মাসে প্রশ্ন হয়ে যাবে। অন্য কোনো বই পড়া না লাগে, ঠিক আছে, কিন্তু কিছু তো নিচে রিসার্চ করতে হবে, বিগত বছরের প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব ট্র্যাজেডি এবং কমেডিতে। আবার আসল তোমরা ট্র্যাজেডি কি কালকে একটু বলছিলাম, আবার বলি। আমরা যখন ইংরেজি সাহিত্যে ভর্তি হই, ফার্স্ট ইয়ারে কোনো কিছুই বুঝি নাই, কোনো কিছুই ধরতে পারি নাই, তোমাদের মতন অবস্থা ছিল, হালকা হালকা ভাষা ভাষা। এই জিনিসটা ধরা একদম মানে ঠিক মতো আমরা ধরতে পারছি থার্ড ইয়ারে ওঠে। ধরো জিনিসটা এরকম, একটা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমাদেরকে কবিতাগুলো এরকম বলতো যে জল পরে পাতা নড়ে। এটা আমার কাছে একটা সাধারণ লাইন লাগে, কিন্তু জল পরে পাতা নড়ে তোমার কাছেও কিন্তু এটা লাগে, কিন্তু যারা ডিপলি বুঝে যায় বা এটা ধরতে পারে, তারা তখন কি করে সেন্স দিয়ে চিন্তা করে যে জলটা পড়তেছে, পাতাটা নড়তেছে, তখন সে চিন্তা করে একটা কচু পাতার জল। আর আমি শুধু এভাবে জল পরে পাতা নড়ে কিন্তু আমরা চিন্তা করব, কিন্তু যখন মানুষ ডিপলি লিটারেচার জানে তখন তার ইমেজিনারি সৃষ্টি হয় যে একটা কচু পাতার পানি থেকে জল পড়তেছে। ঠিক জিনিসটা এরকম, যে তুমি যারা প্রথম ভর্তি হইছো তাদের কাছে এগুলা খুবই মনে হবে যে কি অক্ষর লাইন, কিন্তু বারবার যখন পড়বা, ধরো বারবার পড়লে তুমি হ্যামলেটের মানে হ্যামলেট পড়তে নিয়ে, গল্পটা পড়তে নিয়ে তুমি মনে হবে যে তুমি হ্যামলেট, কিন্তু প্রথম যেদিন পড়বা সেদিন তোমার কাছে মনে হবে ধুর এটা কি একটা বোগাস গল্প। কিন্তু বারবার যখন পড়বা তখন তুমি এই চরিত্রগুলোর সাথে, এই গল্পগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবা। আর আমি তো টেকনিক শিখাই দিছি, বলছি যে এটা যেহেতু তোমাদের না, এবং প্রচুর নাম, শুধু নাম না প্রচুর নাম, ঠিক আছে, এত নাম, এর জন্য লেকচার শিটটা নিয়ে বন্ধুর সাথে আলাপ করে পড়বা, বন্ধুকে বলবা তোমাকে প্রশ্ন করতে, তুমিও বন্ধুকে প্রশ্ন করবা, এটা খুব ভালো করে মনে থাকে। আর এটা মুখস্থ করে ফেলবা সাহিত্যিকের নামগুলা, ঠিক আছে, বারবার পড়লেই মুখস্থের মতন হয়ে যায়। সময়টা বাড়াইলে ভালো হতো, 1.5 ঘন্টায় তো অনেকে অস্থির মানে ইয়া হয়ে যায়, লিপ করে ফেলে 1.5 ঘন্টার সময়। আচ্ছা এখন আমরা ট্র্যাজেডি নিয়ে কথা বলি। এখানে দেখো ট্র্যাজেডি, তোমরা যেহেতু ইংরেজি সাহিত্যের এটা মনে রাখবা, ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক, মানে বিয়োগ হবে, ঠিক আছে। এই ট্র্যাজেডির নায়কগুলো উইলিয়াম শেক্সপিয়ারের সব নায়ক, ট্র্যাজেডির নায়ক খুব বড় পদের থাকে, এটা হচ্ছে কমন বৈশিষ্ট্য শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির, ঠিক আছে। নায়কগুলো খুব বড় পদে থাকবে, এজন্য তাকে আমি উঁচায় রাখছি, ঠিক আছে। বড় পদের থাকবে, তার কিছু ট্রেজিক ফ্ল থাকবে, মানে কিছু দোষ থাকবে, যেটাকে সাহিত্যের ভাষায় বলে ট্রেজিক ফ্ল। এই দোষটা থাকার কারণে সে, এটা হচ্ছে তার ক্ষমতা, এই ক্ষমতার উচ্চ শিখর, এই যে এটা হচ্ছে উচ্চ শিখর,
এই উচ্চ শিখর থেকে সে দুঃখের নিম্ন সীমায় পৌঁছে যাবে। এটাই কিন্তু ট্র্যাজেডির সংজ্ঞা বইগুলোতে লেখা, পৌঁছে যাবে। তাহলে দেখো তিনটা বৈশিষ্ট্য কমন, তার ট্রেজিক ফ্ল থাকবে, তার কনফ্লিক্ট থাকবে, দ্বন্দ্ব থাকবে, সে এরপরে অপরাধ করবে বা কোনো ভুল করবে, যার কারণে সে ক্ষমতার উচ্চ শিখর থেকে দুঃখের নিম্ন সীমায় পৌঁছে যাবে। আর এই যে এই জিনিসগুলোকে ড্রামাটিক্যালি প্রেজেন্টেশন করার নামে হচ্ছে ট্র্যাজেডি। ঠিক আছে, এই জিনিসগুলোকে যখন অক্ষরের মাধ্যমে এবং ড্রামাটিক্যালি প্রেজেন্টেশন করা হবে তখন সেটাকে বলা হবে ট্র্যাজেডি। ঠিক আছে, ট্র্যাজেডির এখন দেখো আমাদের উনি ট্র্যাজেডি লেখছে 12টা, কম কমেডি লেখছে বেশি। ট্র্যাজেডি লেখছে 12টা, কমেডি লেখছে 15টা। এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, ট্র্যাজেডি গুলা এভাবেও মনে রাখা যায়, আবার ছন্দেও মনে রাখা যায়। ট্র্যাজেডি গুলো সবগুলাই দেখবা কি নাম, বেশিরভাগই মোস্ট অফ দা সবগুলাই নাম, শুধু স্যাম্বেলাইন ছাড়া। আর এভাবে একটা ছন্দের আকারে আমি লিখে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবে। এটা করলে পরীক্ষা হলে কোনটা ট্র্যাজেডি কোনটা কমেডি বের করতে পারবা। দেখো প্রথমটা কি লিখবা, রোম এর রাজা। আজকে তোমাদেরকে মুখস্থ করিয়ে ছাড়বো ট্র্যাজেডি এবং কমেডি। ঠিক আছে, রোম এর রাজা। অ্যান্টনি অ্যাথেন্স, রোমের রাজা অ্যান্টনি। ঠিক আছে, মনে রাখো যে রোমের একজন রাজা ছিল অ্যান্টনি, সে অ্যাথেন্সে গেছে। ঠিক আছে, অ্যাথেন্সের ছোট গ্রাম, ছোট গ্রাম, ছোট গ্রামে বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে, ছোট গ্রামে গিয়ে ক্রেসিডাকে নিয়ে সাম্বা কারি খায়। এখানে খেয়াল করে দেখো, রোম এর রাজা অ্যান্টনি অ্যাথেন্সের ছোট গ্রামে গিয়ে বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে সাম্বা কারি খায়। ঠিক আছে, এটা হচ্ছে ছন্দটা, এটা হচ্ছে ছন্দটা। রোমের রাজা অ্যান্টনি অ্যাথেন্সের ছোট গ্রামে গিয়ে বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে সাম্বা কারি খায়। ও আচ্ছা আচ্ছা, কোর্স টাইম 4 মাসের হলে হ্যাঁ তখন আস্তে আস্তে আরো ভেঙে ভেঙে পড়ানো সম্ভব হতো। সমস্যা নাই, লিটারেচার পড়তে 15 দিন লাগে ভালো করে পড়লে। ঠিক আছে, সরি সরি, তিতা সাম্বা কারি খায়। তুমি তো আমার এটা মনে রাখছো, ক্রেসিডাকে নিয়ে তিতা সাম্বা কারি খায়। থ্যাংক ইউ। তিতা মানে হচ্ছে টাইটাস অ্যান্টোনিকাস, এগুলো মাথায় কেটে ফেলতে হবে। ঠিক আছে, আজকে আমরা এগুলো মাথায় কেটে ফেলবো। তিতা সাম্বা কারি খায়। আসো এবার এটা আমরা পড়ি। রোম আর দি হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট, রোমিও এন্ড জুলিয়েট। রোমিও হচ্ছে নায়কের নাম, জুলিয়েট হচ্ছে নায়িকার নাম। এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে রোমিও শব্দ থেকে চিনে ফেলছি। রোমিও এন্ড জুলিয়েট। ওদি হচ্ছে অথেলো, অথেলো হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি। ঠিক আছে, অথেলো হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি। এন্ডি হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথ হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। ট্র্যাজেডির ভিতরে দেখো ধরন কিন্তু আছে, ট্র্যাজেডির ভিতরে কিন্তু ধরন কিন্তু আছে। ঠিক আছে, ছোট গ্রাম লেখছি তো, ছোট গ্রাম লেখছি। এখন আর দিয়ে দেখো রোমিও এন্ড জুলিয়েট, ও দিয়ে দেখো অথেলো, এম দিয়ে লেখো ম্যাকবেথ। ঠিক আছে, এর রাজা অ্যান্টনি মানে হচ্ছে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে পিওর ট্র্যাজেডি, মানে একদম পিওর ট্র্যাজেডি বলতে কি বুঝাইছে বুঝছো, মানে
এখানে দুইজনই মারা যায় এবং দুইজনে পরিস্থিতির শিকার হয়ে মারা যায়, মানে কারোরই তেমন দোষ ছিল না, তারা পরিস্থিতির শিকার হয়ে মারা গেছে। আর ওথেলোটা হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি, ম্যাকবেথ হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ মানে প্রতিশোধ নিছে, ম্যাকবেথ হচ্ছে প্রতিশোধ নিছে, এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। ওথেলো ডোমেস্টিক ট্র্যাজেডি। এখানে অ্যান্টনি, অ্যান্টনি হচ্ছে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা এটা হচ্ছে রোমান প্লে, ঠিক আছে। এই যে ট্র্যাজেডিটা, এই ট্র্যাজেডিটা হচ্ছে রোমান ট্র্যাজেডি। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা ছিলেন মিশরের রানী, ঠিক আছে। আর অ্যান্টনি কি হিসেবে বসছে, জুলিয়াস সিজার মারা যাওয়ার পরে ক্ষমতায় বসছিল। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। ম্যাকবেথ অবশ্যই ট্র্যাজেডি, শুধু ট্র্যাজেডি না, রোমান্স রিভেঞ্জ ট্র্যাজেডি। ম্যাকবেথ হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। ই দিয়ে কিছু নাই কিন্তু, শুধু এই তিনটা দিয়ে আমরা করছি। আর দিয়ে করছি রোমিও এন্ড জুলিয়েট, ও দিয়ে করছি অথেলো, এম দিয়ে করছি ম্যাকবেথ, ঠিক আছে। না, ই দিয়ে কিছু হবে না, আমি এটাই বলতে চাইছিলাম, ই দিয়ে কিছু হবে না। আর দিয়ে রোমিও এন্ড জুলিয়েট পিওর ট্র্যাজেডি, ও দিয়ে অথেলো ডোমেস্টিক ট্র্যাজেডি, এম দিয়ে ম্যাকবেথ রিভেঞ্জ ট্র্যাজেডি। রাজা, রাজা মানে হচ্ছে কিং। আচ্ছা, অ্যান্টনির আগে রাজাটা বাদ করছে, রাজাটা লিখি, রাজা হচ্ছে কিং, ঠিক আছে। কিং মানে কে, কিং লিয়ার, কিং লিয়ার। অ্যান্টনি হচ্ছে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। অ্যাথেন্স, টাইমন্স অফ অ্যাথেন্স, অ্যাথেন্স দিয়ে হবে টাইমন্স অফ অ্যাথেন্স। টাইমন্স অফ অ্যাথেন্স হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অসমাপ্ত নাটক। টাইমন্স অফ অ্যাথেন্স হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অসমাপ্ত নাটক, ঠিক আছে। ছোট গ্রাম, ছোট গ্রাম মানে হচ্ছে হ্যামলেট। ছোট গ্রাম, ছোট গ্রাম মানে হচ্ছে হ্যামলেট। ছোট গ্রাম, ছোট গ্রাম মানে হচ্ছে হ্যামলেট, যেটা নিজস্ব চার্জ থাকে না। হ্যামলেট বলতে ছোট গ্রাম বোঝায় যার নিজস্ব চার্জ থাকে না। চার্জ মানে কি, যে প্রার্থনালয়। হ্যামলেট হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। হ্যামলেট, ম্যাকবেথ এগুলো ডাইরেক্ট রিভেঞ্জ ট্র্যাজেডি। আর কালকে আমরা একটা কোটেশন করেছিলাম ফ্রান্সিস বেকনের, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। হ্যামলেট দেখা যাচ্ছে না, আমি উপরে লিখছি, এটা মুছে দিচ্ছি। ফ্রান্সিস বেকনের অফ রিভেঞ্জ এ পড়ছিলাম, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। আচ্ছা, এখানে আমরা ছোট গ্রাম পড়ছি কি, হ্যামলেট। বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে, বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে। জুলি মানে হচ্ছে জুলিয়াস সিজার, ঠিক আছে। ক্রেসিডা, ট্রয়লাস এন্ড ক্রেসিডা। জুলিয়াস সিজার হচ্ছে রোমান সম্রাট, 2000 বছরের আগের কাহিনী। জুলিয়াস সিজারের কাহিনী হচ্ছে 2000 বছরের আগের কাহিনী। এখানে একটা লাইন খুব বিখ্যাত, বিনি বিটি বিসি মানে এলাম দেখলাম জয় করলাম। আর এখানে জুলিয়াস সিজারে হচ্ছে বিশ্বাসঘাতক সিনেটর দ্বারা তিনি কি হয়েছে, রাজাটা হত্যা, রাজাকে মারা হয়েছে, যার কারণে এটা কি ট্র্যাজেডি। যখন মারার কাহিনী হয়, ঠিক আছে, প্রোটাগনিস্ট যখন গল্পের মরে যায়, তখন আমরা এটাকে কি বলি, এটাকে বলি ট্র্যাজেডি বলি। আর যখন মিল হয়ে যায়, যোগ চিহ্ন হয়ে যায়, ঠিক আছে, মিলন ঘটে, তখন হয়ে যায় কমেডি। আর যখন ইতিহাসকে কেন্দ্র করে ঘটনাটা হয়, তখন হয় ঐতিহাসিক প্লে। এখানে দেখো জুলিয়াস সিজার নিয়ে বলছি, এবার হচ্ছে ক্রেসিডা। এখানে হচ্ছে ট্রয়লাস এন্ড ক্রেসিডা। ট্রয়লাস নায়কের নাম, ক্রেসিডা নায়িকার নাম। ক্রেসিডা, ক্রেসিডা হচ্ছে নায়িকার নাম, দেখা যাচ্ছে না, এদিকে লিখি। ট্রয়লাস নায়কের নাম, ক্রেসিডা নায়িকার নাম। এখানেও দুজনের কি হয়, মিল হয় না। ট্রয়লাস ক্রেসিডাতেও মিল হয় না। তিতা সাম্বা খালি খায়, তিতা মানে হচ্ছে টাইটাস, অ্যান্ড্রোনিকাস, অ্যান্ড্রোনিকাস, টাইটাস অ্যান্ড্রোনিকাস। সাম্বা, সাম্বা দক্ষিণ ভারতের একটা কি জনপ্রিয় খাবার সাম্বা।
এই যে সাম্বা দেখো স্যাম্বেলাইন, কারি হচ্ছে শেষ, এটাই শেষ, 12 নম্বরের এটা শেষ। কোরিওলেনাস, কোরিওলেনাস, কোরিওলেনাস। এই মোবাইলটা দাও, ওই মোবাইলটা দেখো, কারি হচ্ছে ক্যারিওলেনাস, ক্যারিওলেনাস। এখন আমি আবার বলছি, যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরাতন তারা জানো, ঠিক আছে? আর দিয়ে হচ্ছে, প্রথমে আর দিয়ে হচ্ছে কি বলছিলাম, রোমিও এন্ড জুলিয়েট। আর দিয়ে বলছিলাম রোমিও এন্ড জুলিয়েট, ও দিয়ে হচ্ছে অথেলো, এম দিয়ে হচ্ছে ম্যাকবেথ, রম, এটা হবে না। আর দিয়ে হচ্ছে রোমিও, ঠিক আছে? রোমিও এন্ড জুলিয়েট, অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যান্টনি ক্লিওপেট্রা, টাইমস অফ অ্যাথেন্স, হ্যামলেট, জুলিয়াস সিজার, ক্রেসিডা, ট্রয়লাস ক্রেসিডা, তিতা, টাইটাস অ্যান্ড্রোনিকাস, সাম্বা, স্যাম্বেলাইন, কারি, কোরিওলেনাস। আবার বলি, রোমিও এন্ড জুলিয়েট, অথেলো, ম্যাকবেথ, রাজা হচ্ছে কিং লিয়ার, অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা, অ্যাথেন্স হচ্ছে টাইমস অফ অ্যাথেন্স, ছোট নাম হ্যামলেট, ঠিক আছে? জুলি হচ্ছে জুলিয়াস সিজার, ক্রেসিডা মানে হচ্ছে ট্রয়লাস এন্ড ক্রেসিডা, তিতা হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস, সাম্বা হচ্ছে স্যাম্বেলাইন, আর লাস্টের কারি হচ্ছে কোরিওলেনাস। এবার তোমরা বলো, জুলিয়াস সিজার কি প্লে ছিল? আমি কিন্তু রোমান সম্রাট বলছি, তাহলে রোমান সম্রাট যদি হয় প্লেটা কি হবে? প্লেটা কি হবে বলো, কমেন্টে বলো, একটু বুদ্ধি খাটিয়ে বলো। যেহেতু রোমান সম্রাট মানে দ্যাট মিন্স গল্পটার সেটিং হচ্ছে রোম, তাহলে প্লেটা হবে কি প্লে? প্লেটা কি প্লে হলো? বলো এটা কি প্লে? অ্যানসার কি দেখতে পাচ্ছি নাকি আমার কমেন্টের সমস্যা বুঝতেছি না? রোমান ট্র্যাজেডি, গুড, জারিন জাবিন লেখছে। হিস্টোরিক্যাল রোমান ট্র্যাজেডি না, এটা তো প্রেস লাগাই ফেলছে এখানে আবার। হিস্টোরিক্যাল রোমান ট্র্যাজেডি না, শুধু রোমান প্লে, এটা শুধু রোমান প্লে, ঠিক আছে? রোমান প্লে বা রোমান ট্র্যাজেডি, যেটা প্লের আবার ভাগ করলে কমেডি আর কি হয়, ট্র্যাজেডি হয়। আর একদম সুন্দর কথা যদি বলি, রোমান প্লে, ঠিক আছে? রোমান প্লে, হিস্ট্রিক্যাল প্লে। শাহরুখ আক্তার কেন বলছো রাজা দিয়া, রাজার কাহিনী দেখে? এখানে কিন্তু রাজার কাহিনী হলো, যুদ্ধ বিগ্রহ কিছু নাই। হিস্ট্রিক্যাল প্লে তো আমরা লিখছিলাম এর আগের গুলা। হিস্টোরিক্যাল রোমান ট্র্যাজেডি না, শুধু রোমান প্লে, এটা শুধু রোমান প্লে, ঠিক আছে? হিস্টোরিক্যাল প্লে কিন্তু আমরা 10টা লিখছি। নেলসন ম্যান্ডেলা সুন্দরত্ব দিছে, ট্র্যাজেডি, কোনো ভেজাল নাই, পিওর। যেটা তো ট্র্যাজেডি ম্যাডাম লিখছে, কিন্তু এটা কোন ধরনের ট্র্যাজেডি? রোমান ট্র্যাজেডি। 36-এ যেমন আসছে ট্র্যাজি কমেডি, দ্যাট মিন্স ট্র্যাজেডিরে আবার ভাগ করে শ্রেণীবিন্যাসে গিয়ে অ্যানসারটা তারা করছে।
তারা প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ করে। ও আরেকটা জিনিস, সেটা আমি পরে লেখাবো, ইয়াম্বিক পেন্টামেটার যে বলছে 3 অ্যাক্টে কি করা হয়, ক্লাইম্যাক্স দেখা যায়। শাহরুখ আক্তার অ্যান্সার ভুল, তানভীর রহমান অ্যান্সার ভুল, রোমান ট্র্যাজেডি হবে এটার অ্যান্সার। আমরা কমেডিতে চলে যাই। কমেডি হচ্ছে 15টা। কমেডি জিনিসটা মানে হচ্ছে প্রথম দেখায় প্রেম হবে, ভাল থাকবে, ঠিক আছে। আর এই আঁকাবাঁকা প্রেমের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে তারা শেষ পর্যন্ত কি হবে, তাদের মিলন হবে বা বিদায় ঘন্টা বাজবে। মানে এই যে যুগলবন্দীদের বিদায় প্রেমের বিবাহের বিদায় ঘন্টা, রিংিং অফ দ্য ম্যারেজ বেল দিয়ে কি হবে, স্টোরির এন্ড হবে। এখানে দেখো কমেডির মনে রাখার কৌশলটা দেখাই একদম নতুনদের জন্য। ফেরন আর ভদ্র মেয়ে, ঠিক আছে, মেরি মার্চেন্ট পেরিক্লিসের প্রেমের ফাঁদে পড়ে শীতের 12তম রাতে দিবা স্বপ্ন দেখে। তখন তার বন্ধু টেম্পেস্ট তাকে বলে, তুমি ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে লাফালাফি করো না, কারণ শেষ ভালো যার সব ভালো তার। এখানে দেখো একটা জিনিস, এই গল্পটা এভাবে মনে রাখবা, আমাদের বাস্তবিক জীবনে অনেক মেয়ে আছে যে অনেক ভদ্র চুপচাপ শান্ত মেয়ে, অনেক সময় কি করে ছেলেদের মানে ছেলের প্রলোভনে পড়ে যায়, পরে কি করে পড়ালেখা নষ্ট করে একদম সংসার করে ফেলে, পরে জানতে পারে আসল ঘটনা। এরকম অনেক আমরা ঘটনা শুনতে পাই। তখন তার যদি ভালো কোনো বন্ধু থাকে তাকে কিন্তু সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। গল্পটার প্রেক্ষাপটটা এভাবে মনে রাখো যে তখন যদি তার কোনো ভালো বন্ধু থাকে তাকে বললে যে তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে এত লাফালাফি করছো কেন, কারণ শেষটাই বুঝাবে যে আসলে সত্য কাহিনী কতটুকু, সত্য ঘটনা কতটুকু। এখানে দেখো বিচার বিবেচনা বলতে যে তার সাথে যে অ্যাফেয়ার আছে সে সঠিক মানুষ কিনা, সে যোগ্য কিনা, সে একজন ভালো মানুষ কিনা, সেটার কথাই বলা হচ্ছে। আরেকটা জিনিস এখানে খেয়াল করে দেখো যে আমরা যখন প্রেমে পড়ি আমরা গাধা গরু বনে যাই, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি একসাথে কি হওয়া সম্ভব হয় না, জ্ঞানী হওয়া সম্ভব হয় না। ফ্রান্সিস বেকন এই কথাটা বলছিল, ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ, মানে ভালোবাসলে একসাথে ভালোবাসা এবং একসাথে জ্ঞানী হওয়া অসম্ভব, ঠিক আছে। ভেরোনার ভদ্র মেয়ে মেরি মার্চেন্ট কি করছে, পেরিক্লিসের প্রেমের ফাঁদে পড়ে শীতের 12তম রাতে দিবা স্বপ্ন দেখে। দিবা স্বপ্ন মানে হচ্ছে কি দিনের বেলা যে স্বপ্ন বেলা, যে দুপুর বেলা যে স্বপ্নটা দেখে। তখন তার মুখরা বন্ধু টেম্পেস্ট তাকে বলে, তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে লাফালাফি করো না, কারণ শেষ ভালো যার সব ভালো তার। এবার আসো ভেরোনা দিয়ে শুরু করি। ভেরোনা আর ভদ্র, ঠিক আছে, টু জেন্টলম্যান অফ ভেরোনা, টু জেন্টল
ম্যান অফ ভেরোনা। ভেরোনা হচ্ছে ইতালির একটা শহরের নাম, ঠিক আছে। তারপরে হচ্ছে মেরি, 2 নাম্বার, এভাবে লিখি তাহলে আর টান দিয়ে আনতে হবে না। মেরি হচ্ছে মেরি ওয়াইফস অফ উইন্ডসর, মেরি ওয়াইফস অফ উইন্ডসর, উইন্ডসরের স্ত্রী মেরি, এটার গল্প, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে হচ্ছে মার্চেন্ট, মার্চেন্ট হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে 3 নাম্বার। একটা ইহুদির কাহিনী, পেরিক্লেস, পেরিক্লেস হচ্ছে একটা রাজপুত্রের নাম, পেরিক্লেস, তো 4 নাম্বার পেরিক্লেস। তার সাবটাইটেল হচ্ছে প্রিন্স অফ টায়ার, ঠিক আছে, প্রিন্স অফ টায়ার। তারপরে দেখো প্রেমের ফাঁদ মানে হচ্ছে ভুল, প্রেম, প্রেম হচ্ছে 5 নাম্বার। এদিকে লেখা যাবে কিনা দেখতেছি, এটা মুছে ফেলি। প্রেমের ফাঁদ হচ্ছে, প্রেম হচ্ছে লাভস লাভস লস্ট, ঠিক আছে। আর হচ্ছে ফাঁদ মানে হচ্ছে ভুল, ঠিক আছে, তাহলে কমিটি অফ এরর্স, এরর্স। 6 নাম্বার চলে গেছে। তারপর হচ্ছে শীত, 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে উইন্টার স্টে। পড়া আমাদের প্রায় শেষ, আমরা রোমান প্লে গুলো লিখবো, ট্রাজিকমেডি লিখবো আর প্রবলেম প্লে লিখবো। শীতের হচ্ছে উইন্টার স্টে, 12তম রাত্রি হচ্ছে 12th নাইট, নাইটটা হচ্ছে ভায়োলা, 12th নাইট, দেখা যাচ্ছে 12th নাইট। লিখতে পারি নাই, সমস্যা নেই, এখানে তো জায়গা হচ্ছে না, এজন্য মুছে ফেলছিলাম, খাতায় আবার পাবা। আরে সরি, শীতে, শীতের 12তম মানে হচ্ছে 12th নাইট, সাথে সাথে লিখে ফেলো, শীতের 12তম হচ্ছে 12th নাইট। মুখরা মানে হচ্ছে ঝগড়াটে, ঠিক আছে, মুখরা মানে হচ্ছে ঝগড়াটে, মানে দ্যাট মিন্স টেমিং অফ দা শ্রু। মুখরা মানে হচ্ছে ঝগড়াটে, টেম্পেস্ট, টেম্পেস্ট যেটা আছে এটাই হবে। পছন্দ করো মানে হচ্ছে as you like it, পছন্দ মানে হচ্ছে as you like it, তুমি যা পছন্দ করো, আমরা বলে না যে কি অর্ডার দেব, as you like it, তোমার যা পছন্দ। বিচার বিবেচনা, measure for measure, measure for measure। লাফালাফি করো না, লাফালাফি ইংরেজি হচ্ছে much ado about nothing, much ado about nothing, অকারণে অযথা হইচইকে much ado about nothing বলা হয়, about nothing। তারপর হচ্ছে কারণ শেষ ভালো যা সব ভালো তার, এটা হচ্ছে কি also that and well, এটা কোথায় লিখবো, এটা উপরে লিখে দেই, all শেষ ভালো যা সব ভালো তার, all well that and well। দেখছো ভদ্র মেয়ে মেরি মার্চেন্ট কি করছে, পেরিক্লিসের প্রেমের ফাঁদে করছে, পরে শীতের 12তম রাত্রে দিবাস্বপ্ন দেখছে, তখন তার মুখরা বন্ধু টেম্পেস্ট তাকে বলছে তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে কি লাফালাফি করো না, কারণ শেষ ভালো যার সব ভালো তার। এখানে আমরা দ্রুত শেষ করব, তারপর ট্র্যাজিকমেডি গুলো লিখতে হবে, রোমান প্লে লিখতে হবে, প্রবলেম প্লে লিখতে হবে।
ভেরোনার ভদ্র হচ্ছে টু জেন্টলম্যান অফ ভেরোনা। হ্যাঁ, মেরি মানে হচ্ছে মেরি ওয়াইফস অফ উইন্ডসোর। মার্চেন্ট মানে হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। পেরিক্লিস হচ্ছে পেরিক্লিস প্রিন্স অফ টায়ার। প্রেম হচ্ছে লাভ স্ল্যাবর্স লস্ট। ফাদ হচ্ছে কমেডি অফ এরর্স। শীতের হচ্ছে উইন্টারস টেল। 12তম রাত হচ্ছে 12th নাইট। হ্যাঁ, মোকরা হচ্ছে টেমিং অফ দ্য শ্রু। টেম্পেস্ট যেটা সেটাই তুমি পছন্দ করো, অ্যাজ ইউ লাইক ইট। বিচার বিবেচনা, মেজার ফর মেজার। ঠিক আছে, লাফালাফি করো না। লাফালাফি ইংরেজি কি? মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আর লাস্ট এটা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার, এটা একটা প্রবাদ, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ঠিক আছে, এখন আমরা মুছে ফেলি, এরপর ট্রাজি কমিটিগুলো লিখবো। এটা শীটে পাবা, তাই মুছে ফেলছি। ট্রাজেডি কমেডি মানে হচ্ছে কম্বিনেশন অফ ট্রাজেডি এবং কমেডি। মানে এক গল্পে তুমি বিয়োগেরও সুর দেখবা, আবার আনন্দ মিলনও দেখবা। মানে শেষ অংশে মিলন হয়, ঠিক আছে, কিন্তু সেই সাথে এটাতে দুঃখের ঘটনাও থাকে। দ্যাট মিন্স ট্রাজেডি কমেডি মিন্স দুঃখ প্লাস সুখের ঘটনা। মানে এখানে ট্র্যাজেডিরও কিছু কম্বিনেশন দেখবা, কমেডিরও কিছু কম্বিনেশন দেখবা। ট্রাজেডি কমেডিগুলো আমি লিখছি। প্রথমেই মনে রাখবে এম দিয়ে দুইটা, একটা হচ্ছে মেজার ফর মেজার, বিচার বিবেচনা যেটাকে আমি বলছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস। তারপর হচ্ছে উইন্টারস টেল, দা উইন্টারস টেল। উইন্টারস টেল। স্যাম্বেলাইন। ঠিক আছে, মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস, স্যাম্বেলাইন। আরেকটা হচ্ছে টেম্পেস্ট। টেম্পেস্টটা বেশি আসার সম্ভাবনা। টেম্পেস্ট কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের কি সবচেয়ে শেষের রচনা, যেটাকে বলা হয় সোয়ান সং। দেখো এখানে পাঁচটা, মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস, উইন্টার টেলস, স্যাম্বেলাইন, টেম্পেস্ট। পাঁচটা কিন্তু আমি বলছি এখানে। ঠিক আছে, আমি এখন মুছে ফেলবো, তোমরা একটু কাইন্ডলি দেখো। ট্রাজেডি কমেডি হচ্ছে মিন্স কম্বিনেশন অফ ট্রাজেডি এন্ড কমেডি। এটা হচ্ছে মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস, দ্য উইন্টার টেলস, স্যাম্বেলাইন, আর হচ্ছে টেম্পেস্ট। ঠিক আছে, মুছে ফেলছি। তারপর হচ্ছে রোমান প্লে। রোমান প্লে প্রথমেই আসবে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার ছিলেন রোমান রাজা, 2000 বছর আগে রোমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তারপর হচ্ছে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। তারপরে হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস। শেষেরটা হচ্ছে টাইমন্স অফ অ্যাথেন্স। এগুলো হচ্ছে রোমান প্লে, মানে রোমান সেটিং। টাইমন্স অফ অ্যাথেন্স। ঠিক আছে, টাইমন্স অফ অ্যাথেন্স একটু দেখো। টাইমন্স অফ অ্যাথেন্স, জুলিয়াস সিজার, টাইটাস অ্যান্ড্রোনিকাস। আচ্ছা, আরেকটা হচ্ছে সরি, টাইমন্স অফ অ্যাথেন্স না, এটা হচ্ছে করিওলানাস। করিওলানাস, টাইমন্স অফ অ্যাথেন্স না। টাইমন্স অফ অ্যাথেন্স হচ্ছে প্রবলেম পেতে। আমি আবার বলছি, অ্যান্টোনিয়া, জুলিয়াস সিজার, অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা, টাইটাস অ্যান্ড্রোনিকাস, করিওলানাস। টাইমন্স অফ অ্যাথেন্স না। ঠিক আছে, টাইমন্স অফ অ্যাথেন্স না। তারপরে লিখবো প্রবলেম প্লে। প্রবলেম প্লেতে টাইমন্স অফ অ্যাথেন্স আছে।
হচ্ছে যেগুলোর থিম হচ্ছে প্রবলেমেটিক প্লাস অবস্কিউর, এগুলোকে বলা হয় প্রবলেম প্লে, মানে যেগুলোর কোনো আগামাথা গল্পের তুমি পাচ্ছ না, এটাকে বলে প্রবলেম প্লে। এটার এক নম্বরে হচ্ছে all's well that ends well। also that ends well আবার আমরা দেখছি যে কিছু রাইটার এটাকে কি বলছে, এটাকে ট্রাজিকমেডি বলছে। ঠিক আছে, এটা নিয়ে আসলে মতভেদ রয়েছে, এক একজন এক এক কথা বলতেছে। কিন্তু also that ends well এটা তোমার প্রবলেম প্লে, এটা একদম শিওর। ঠিক আছে, also that ends well এটা শরীফ স্যারের বইতে লেখা ট্রাজিকমেডি। ঠিক আছে, আর একটা ওয়েবসাইটে পাইছি, কিন্তু এটা পুরোটা সঠিক কিনা জানি না, যদি আসে also that ends থাকলে তোমরা ট্রাজিকমেডি দাগাই দিও, কিন্তু গুগল উইকিপিডিয়াতে এটা ট্রাজিকমেডি দেখায় নাই। আর প্রবলেম প্লে গুলো দেখো also that ends well। প্রবলেম প্লে মানে হচ্ছে বললাম না, যেটা থিম গুলো অবস্কিউর, বোঝা যায় না যেটা। এখানেও মেজার ফর মেজার আছে, আবার মার্চেন্ট অফ ভেনিস আছে। মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস, এটা জেনে রাখো, এগুলো গুরুত্বপূর্ণ। মার্চেন্ট অফ ভেনিস, ডায়মন্ডস অফ এথেন্স। কঠিন ঘুরে প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, ট্রয়লাস ক্রেসিডা আর হচ্ছে উইন্টারস টেল। ট্রয়লাস ক্রেসিডা আর হচ্ছে উইন্টারস টেল। খেয়াল করে দেখো, এই দুইটা দুটোটাতে আছে, মার্চেন্ট অফ ভেনিসও আছে, এই দুইটা আর এটা, এই তিনটা কিন্তু ট্রাজিকমেডিতে আছে। ঠিক আছে, মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস আর হচ্ছে উইন্টারস টেল কিন্তু ট্রাজিকমেডিতে আছে। অলসো দ্যাট ends well শরীফ স্যারের বইতে এটাকে ট্রাজিকমেডি দেখাইছে। ঠিক আছে, আবার একটা গুগল বইতে এটা ট্রাজিকমেডি দেখাইছে। তো পরীক্ষা আসলে তোমরা দিয়ে দিও। ঠিক আছে, কিন্তু সর্বজন স্বীকৃত না উত্তরটা। এখানে এতটুকু শেষ। তারপর দেখো, এটা মুছে ফেলবো, মুছে ফেলার পর আর একটু জিনিস আছে, সেটা হলো হাই কমেডি আর সরি ব্ল্যাক কমেডি বা ডার্ক কমেডি, যেটাকে বলে আর কি। ব্ল্যাক কমেডি বা ডার্ক কমেডি মানে হচ্ছে যেখানে হিউম্যান এক্সিস্টেন্সের মিনিংলেস দেখানো। এটা একটু দেখে নাও, তারপর দেখাচ্ছি এটা। খেয়াল করে দেখো, এই তিনটা মার্চেন্ট অফ ভেনিস আর মেজার ফর মেজার আর উইন্টার টেলস, ঠিক আছে, এই তিনটা আমার হচ্ছে ব্ল্যাক কমেডি। এটা আসার খুব সম্ভাবনা পরীক্ষায়, ব্ল্যাক কমেডি বা ডার্ক কমেডি, এটার আরেকটা নাম ব্ল্যাক বা ডার্ক কমেডি। কমেডি দেখো, ব্ল্যাক কমেডি বা ডার্ক কমেডি, এটা হচ্ছে তিনটা, উইন্টার টেলস, মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার। ঠিক আছে, এই তিনটা আবার কি, এই তিনটা হচ্ছে ব্ল্যাক বা ডার্ক কমেডি। হাই কমেডি মানে হচ্ছে যেখানে ইন্টেলেকচুয়াল জিনিসকে উপস্থাপন করা হয়, মানে কমেডির যদি তুমি বিচার করো, সেই বিচারে এটা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়, সেটাকে হাই কমেডি বলে। হাই কমেডি আছে উইলিয়াম শেক্সপিয়ারের দুইটা, একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট আর একটা হচ্ছে মাচ এডো অ্যাবাউট নাথিং। শেষ কিন্তু আমাদের পড়া হাই কমেডি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, as you like it, আরেকটা হচ্ছে much ado about nothing। এগুলা হচ্ছে হাই কমেডি। হাই কমেডিতে ইন্টেলেকচুয়াল টুইস্ট থাকে, যার কারণে এগুলাকে হাই কমেডি বলা হয়। আমাদের পড়া শেষ, এখন আমি একটু প্রিলিমিনারি অন্য জিনিসগুলো নিয়ে কথা বলবো। তোমাদের
বাংলাতে তোমরা কিভাবে পড়তে পারো আজকে শুধু একটু কথা বলি। তোমরা বাংলাটা যখন পড়বা বানানটা খুব ভালো করে পড়বা। বাংলা বানান সমাস, ঠিক আছে, বাংলা বানান সমাস প্রকৃত প্রত্যয় এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড, এটা থেকে প্রশ্ন মিস হবে না। সমাস এবং প্রকৃত প্রত্যয় নবম দশম শ্রেণীর বই থেকে পড়বা, ঠিক আছে, একদম ঠাডা মুখস্থের মতো পড়বা। যদি না বুঝো, আর বুঝলে তো ভালো কথাই, ঠিক আছে, মানে খুব দাগিয়ে দাগিয়ে পড়বা। সমাস প্রকৃত প্রত্যয় নবম দশম শ্রেণীর বই থেকে। আর হচ্ছে তোমার বানান, বানান মাস্ট আসবে। বানান তোমার 2-3 নাম্বার বা 1 নাম্বার থাকে, বানান তোমার মেন্টাল অ্যাবিলিটিতেও আসে এবং রিটেনেও আসে বানান, ঠিক আছে। তাহলে বানান খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমার অনেকগুলো মার্ক, রিটেনের 6 নাম্বার প্লাস মেন্টাল অ্যাবিলিটিতে 2-1 মিলিয়ে এখানে 6-7 নাম্বার এবং প্রিলিতে 2-3 নাম্বার, মানে 10 নাম্বার পুরো বানানের হেরফের থাকে। তাই বানানগুলা খুব প্রয়োগ অপপ্রয়োগ খুব ভালো করে পড়বা। সমাস প্রকৃত প্রত্যয় পড়বা, ঠিক আছে। আর এখানে বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে, বাগধারা থেকে প্রশ্ন আসে, এগুলো দেখবা। কিছু কিছু টপিক সব সময় প্রশ্ন আসে। তারপর যদি বাংলা সাহিত্য পড়ে 11 জনের ভিতরে রবীন্দ্রনাথ একটু ডিপ পড়বা, কাজী নজরুল ডিপ পড়বা, আর বাকিগুলো খুব ডিপ পড়ার দরকার নেই, ঠিক আছে। তুমি যা পড়ছো তা নিয়ে তার থেকে ভালো করে পড়লে চলবে, কিন্তু পড়তে হবে প্রচুর। প্রিলিতে প্রাসের মূল মন্ত্র হচ্ছে প্রচুর পড়া, বেশি সময় পড়া। রিটেনে কিন্তু প্রচুর পড়লেই কেউ ভালো করবে তার গ্যারান্টি নাই, কারণ রিটেনের বুদ্ধিমত্তার একটা জিনিস আছে, ঠিক আছে। তোমার মেধা, বুদ্ধিমত্তা, তোমার বৈচিত্র্যতা, খাতায় তোমার প্রেজেন্টেশন, এখানে অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু প্রিলিতে এই ব্যাপার নাই। প্রিলিতে হচ্ছে তুমি যদি জানো এটা দাগাও, এটা তুমি মুখস্থ করেও জানতে পারো, বুঝেও জানতে পারো, না বুঝেও জানতে পারো। তাই তুমি এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর সেম হচ্ছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিছু কিছু টপিক খুব ক্লজ ফ্রেজ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ থেকে জিরান, পার্টিসিপল, তারপর হচ্ছে জেন্ডার নাম্বার, এগুলো থেকে কখনোই প্রশ্ন মিস হয় না। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কন্ডিশন অফ সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, ঠিক আছে। এরপরে তুমি দেখো আন্তর্জাতিকে অনেকে ইয়াটার উপর জোর দাও। প্রথম যে ইতিহাস অধ্যায়টা আছে, বৈশ্বিক ইতিহাস, এটা থেকে কিন্তু তেমন প্রশ্ন আসে না। প্রশ্ন মূলত ভূরাজনীতি, সংস্থা এবং পরিবেশ থেকে আসে। পরিবেশটা গাইডে পড়ে, তারপর রিসেন্ট ভিউ বা অন্য যে বই, এই বইয়ের পরিবেশ অংশটা একটু দেখে নিবা। এইবার কিন্তু আমরা B20 সভাপতি দেশ প্লাস, হ্যাঁ, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জে অনেক সামিট গুলাতে যোগ দিচ্ছে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইগুলা খেয়াল রাখবা। আফগানিস্তান ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, আফগানিস্তান ইস্যু থেকে প্রশ্ন আসতে পারে। সূচকগুলো ভালো করে পড়বা। অর্থনৈতিক সমীক্ষা থেকে যেহেতু 41-এ কোনো প্রশ্ন আসে নাই, তুমি শিওর থাকো যে 41-এ প্রশ্ন পাবা সমীক্ষা থেকে, ঠিক আছে। আনফিনিশড প্লে শুধু টাইমস অফ অ্যাথেন্স, ঠিক আছে। আর হারানো নাটক হচ্ছে, এটা লিখতে মনে নাই, হিস্টোরি অফ কার্ডিনিও, আরেকটা হচ্ছে লাভস লাভার সোন, সিটি পাবা। ইংলিশ ভোকাবুলারি কমন আসলে পাওয়া খুব টাফ, কারণ অনেক সময় দেখা যায় জিআরই থেকে ভোকাবুলারি আসে, তাই এটাতে সময় বেশি দিয়ে লাভ নেই। এটা পড়তে পারো, এটা পড়ার দরকার, এটা রিটেনিং খুব দরকার। তুমি ধরে নাও যা পড়ছো কমন পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও তোমাকে এটা সুশাসন বা ভূগোল অংশ থেকে এটা নাম্বারটা তুলে আনতে হবে, বা তোমার গ্রামার বা ম্যাথের অংশ থেকে এই নাম্বারটাকে তোমার কি করতে হবে, ওইটার সাথে এটা ব্যালেন্স করতে হবে। এটা তুমি সবসময় কমন পাবা না, ঠিক আছে। আইসিটির জন্য একটু সাজেশন। আইসিটি হচ্ছে তুমি ইজি কম্পিউটার বইটার বিগত বছরের প্রশ্নগুলো সব করে ফেলবা, ঠিক আছে, কিন্তু ব্যাংকের না, শুধু বিগত বছর। ব্যাংকেরও কিন্তু কিছু অংশ দেয়া আছে, ব্যাংকের ইংরেজি গুলা না, শুধু বিগত বছর পড়বা। প্রতি অধ্যায়ের পিছনে পিছনে যেগুলো আছে বিগত বছর, ঠিক আছে, সেটা পড়ার পর তুমি গুরুত্বপূর্ণ যেগুলা, সবগুলাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তথ্য প্রযুক্তি যদি আমি বলি, এখানে সবসময় তথ্য প্রযুক্তি থেকে ওয়াইফাই যে ইয়ার থেকে ওয়াইফাই ওয়াইম্যাক্স থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার যে ই কমার্স সাইট, এটা থেকে প্রশ্ন আসে। ইমেল থেকে প্রশ্ন আসে POP3, ঠিক আছে, ইনকামিং মেল, আউটগোয়িং মেল।
আর এখানে একটা আরেকটা গুরুত্ব হচ্ছে নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কের প্রশ্নটা খুব ভালো করে পড়বা। আইপি নেটওয়ার্ক গুলো যেগুলো আছে, ওসিআই 7টা মডেল, এই 7টা মডেল জানতে হবে, ঠিক আছে। টিসিপি মডেল 4টি মডেল জানতে হবে, প্লাস এখানে বুলিয়ান থেকে মাস্ট প্রশ্ন পাবা। তাই বুলিয়ানের সূত্রগুলো যদি ভালো করে শিখে নাও, প্লাস বুলিয়ান যেই লজিক গেট গুলো এগুলো মুখস্থ করে নাও, ইনশাল্লাহ তুমি পারবা, তোমার এখানে আটকাবা না। এখানে তুমি জাস্ট 2-3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে প্রশ্ন কি কোথা থেকে হচ্ছে। আবার মেমোরি থেকেও কিন্তু সবসময় প্রশ্ন আসে। তাহলে আমরা এগুলা নিয়ে আর কথা বলাবো না, 5টা প্রায় 40 বেজে গেছে। তোমরা সবাই ভালো থাকো। আর কারো যদি কোনো টপিক, কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে নক দিবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। বিজ্ঞান নিয়ে কালকে বলবো, এখন 5টা 20 বেজে গেছে, অনেকেই লিভ নিয়ে নিচ্ছে, কালকে ইনশাল্লাহ বলবো। সবাই ভালো থাকো।